হ্যালো এভরিওয়ান, একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। বিশ্বাস করো, মানে এত ঠান্ডা, আমরা ঠান্ডায় জমে গেছি, ব্লগটা আর করার মতো ইচ্ছেই করছে না। বাট এনিওয়ে, আমরা এখন রয়েছি কলকাতা স্টেশনে। অদ্ভুত লাগছে, কলকাতা স্টেশনটা কিন্তু দারুণ, মানে একদম জমজমাট হয়ে গেছে। ইনফ্যাক্ট বহু দিন বাদে, মানে খুব ছোটোবেলায় কলকাতা স্টেশন থেকে একবার জার্নি শুরু করেছিলাম, আর মোটামুটি বড় হয়ে আবার বুড়ো হয়ে হোয়াট এভার ইউ সে আবার কলকাতা স্টেশনে এলাম। আর আমাদের গন্তব্য হচ্ছে দার্জিলিং, আপাতত শিলিগুড়ি। আপাতত শিলিগুড়ি। তো আমরা এখন যাচ্ছি, সবাই এই উঠছি। আপনি কিছু বলতে চান? ব্লগটা শুরু করলেন যে ক্রমশ প্রকাশ্য কিছু এখন কিছু বলার নেই। আমার বড় লজ্জা পাচ্ছে, এত লোক আছে না, ভাবছে যে ফোনের দিকে তাকিয়ে কথা বললে কিরকম লজ্জা লজ্জা লাগবে। আর বাবুল তো এমনি কথা কম বলে। তো যাই হোক, আমরা যাচ্ছি আবার আমাদের 4 জনের একটা অসাধারণ একটা গ্রুপ নিয়ে। কেন, বহু বছর হয়ে গেছে আমরা 4 জনে কোথাও ঘুরতে যাই না। ও 4 নম্বর ব্যক্তিটা কিন্তু আমার মা, এখন বসে আছে ট্রেনের মধ্যে। তো আমরা বহুদিন কোথাও ঘুরতে যাই না। তো আফটার আ লং টাইম আমরা প্ল্যান করেছি যে আমরা 4 জনে মিলে যাব হচ্ছে দার্জিলিং। বাট আপাতত আমাদের গন্তব্য হচ্ছে এনজিপি। তো আমরা যেহেতু ট্রেনের কোনো টিকিট পাইনি, হাওড়া বা শিয়ালদা থেকে কোনো জায়গা থেকেই পাইনি, তো আমরা কলকাতা স্টেশন থেকে হলদিবাড়ি ট্রেনটা পেয়েছি। তাও বিশ্বাস করবে, নন এসিতে। বুঝতেই পারছি না এটা পিক সিজন কি না, মানে এখন সবসময় পিক সিজন, তো ট্রেনের টিকিট আমরা পাইনি। তো যাই হোক, জানি আনন্দ করতে করতে ঠিক চলে যাব। আপাতত নন এসিতেই টিকিট পেয়েছি, আর এইভাবে জার্নি স্টার্ট করছি। 9টার সময় আমাদের ট্রেন ছাড়বে, এখন অলরেডি 9:05 হয়েই গেছে, আর আমরা একদম রেডি। তো চলো আজকে দারুণভাবে জার্নিটা শুরু করা যাক, চলো। মাবিতির প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাই কথা বলতে পারছে না, চুপ করে বসে আছে, তাই তো। একটা জিনিস কি বলতো, এখানে ভীষণ ছোট ছোট সিটগুলো, মানে জাস্ট এইটুকুনি সিট, তাদের 3 জন করে বসতে হবে। তো খুব কঠিন, মানে এইটুকুনি সিটে করে 10 ঘন্টা জার্নি করা ইটস ভেরি ডিফিকাল্ট। কফি খাওয়া চলছে ফাইনালি। প্রচন্ড ঠান্ডা, আমরা সব শীতে একদম এরকম সব চাদর ফাদর নিয়ে বসে আছি। মা তো অনেক আগে থেকেই বসেছিল। আর বাবুল কত দূর পৌঁছালি বল? আমরা বর্ধমান ঢুকছি প্রায়। কটা বাজে এখন? এখন বাজে হলো 10:42। খুব ভালো আসে এই ট্রেনটা, তাই না? বোলপুর গেলে এই ট্রেনে আসাই যায়। এই ট্রেনটাতেই এবার যেতে হবে বোলপুর বল? মানে বন্দে ভারত অত ভোরবেলা না গিয়ে আমরা এই ট্রেনটা গেলে একটা ঠিকঠাক টাইমে দিনটা ইউটিলাইজ করা যায়। সত্যি ওই দিক দিয়ে ভালোই। আচ্ছা, একটা গল্প ভাবলাম শেয়ার করি। তা আমার আর বাবুলের ফার্স্ট ট্রিপ ওটা ছিল হচ্ছে, তখন আমরা গেছিলাম সিকিম, মানে আমাদের ফার্স্ট ট্রিপ এনজিপিতে। এবার আমরা সেবারে গেছিলাম হচ্ছে ছাংবুলেক, অনলি ছাংবুলেক অবধি যেতে পেরেছিলাম। ওটা আমাদের জীবনের প্রথম ট্রিপ। আর সেবারে আমরা ওই ফার্স্ট টাইম যখন গেছিলাম, তখন আমরা এই হলদিবাড়িতে গেছিলাম। আমার এখনও মনে পড়ে, বাবুল তো একদম ছোট ছিল, আর আমিও ছোটই ছিলাম। আর এইটাতে যখন যাচ্ছি, যখন ওই তোমার ফারাক্কাটা ঢুকেছে, মানে কি আমেজড হয়ে গেছিলাম, বাবা ফারাক্কা এরকম হয়, হ্যাঁ, এত জল, এত কিছু, মানে এরকম সে দেখতে দেখতে মানে হেভি এক্সপিরিয়েন্স ওটা আমাদের জীবনে। তো হঠাৎ মনে পড়লো, এখন জানি না এখন কিরকম লাগবে, নাকি এখনো সেম এক্সাইটেড হব। ভেরি গুড মর্নিং গাইজ,
কি হলো হঠাৎ? কালকে ট্রেনে ছিলাম, এখন হঠাৎ করে একটা সবুজ দেওয়ালের সামনে পুরো ফ্রেশ হয়ে স্নান টান করে দাঁড়িয়েছি। কি হলোটা কি? ট্রেনের ভিডিওটা গেল কোথায়? এক্স্যাক্টলি সেটা নিয়ে আজকে একটু শেয়ার করা। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এখন শিলিগুড়িতে আছি। শিলিগুড়িতে প্রচণ্ড ঠান্ডা, বাট সেসব পরে। আগে আসি এক্স্যাক্টলি গতকাল যেটা আমাদের জার্নি ডেট ছিল, সেই জার্নি ডেটটা কি হলো, যে ভ্লগ নেই কেন, ভিডিও নেই কেন, একদম ডিরেক্ট জাম্প টু শিলিগুড়ি। এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড? সো এক্স্যাক্টলি সেটা কি হয়েছে আগে বলি। কিসে আমরা ট্রাভেল করেছি? আমরা ট্রাভেল করেছি হলদিবাড়ি এক্সপ্রেসে। ট্রেনটা ছেড়েছে 9:05। এক্স্যাক্টলি একদম বিভৎস পাংচুয়াল ছিল ট্রেনটা। ছেড়েছে 9:05। ট্রেনটা ঢোকানোর কথা ছিল অ্যারাউন্ড 7:30 to 7 এর মধ্যে, ঢুকে গেছে 6:45। তো সব কিছু যখন এতই ভালো, তাহলে ভ্লগটা এলো না কেন? সেটা নিয়ে একটা ছোট্ট বলা। দেখো, পরনিন্দা পরচর্চা করা একদম পছন্দ করি না, লোকেদেরকে ছোট করে কথা বলা তো আরোই পছন্দ করি না, কেউ করুক সেটাও পছন্দ করি না। কিন্তু কি হয়, মানুষ আজকের দিনে এত কি জানি এত রেগে থাকে, দিতে থাকে সব ব্যাপারেই। তাদের একটা যে কোনো ইস্যু পেলেই সিন ক্রিয়েট করার জন্য তারা একদম উঠে পড়ে বসে থাকে। সেরকমই একটা ছোট্ট ইনসিডেন্টের আমরা 4 জন হয়েছি শিকার। তা কি হয়েছে? হয়েছে এটাই, সেটা হচ্ছে আমাদের তো কালকে হলদিবাড়িতে ছিল হচ্ছে সিটার, ঠিক আছে? তো আমরা মোটামুটি সবাই বসে আসতে হয়েছে। তো এরকম কোনো বার্থ স্পেস ছিল না। এবার তোমরা যারা সিটারে ট্রাভেল করেছো সবাই জানো যে ওখানে লাগেজ স্পেস ওই একটাই হয়, যেটা মাথার ওপরে ওই রেলিং করা থাকে সেখানে, আর সেটা অ্যাপারেন্টলি ভীষণ ছোট হয়। আর না হলে কি হয়, তোমাকে সিটের তলায় লাগেজটা ঢুকিয়ে দিতে হবে। তা আমরা ক্যারি করছিলাম 2টো ট্রলি, 2টো ছোট ব্যাগ, আর একটা রাকস্যাক মতন, ঠিক আছে? আমার যেটা শালাবাবু ও রাকস্যাকটা ক্যারি করছিল। ফেয়ার এনাফ, 4-5 জন ট্রাভেল করছি, তাদের জন্য এই 3-4টে লাগেজ ইজ ভেরি ফেয়ার এনাফ, রাইট? আমাদের সিট ছিল 4টে সিট, আমাদের দরজার সামনেই সিটটা ছিল। হয়েছেটা কি? সেটা হয়েছে বর্ধমান থেকে 8 জন মতন উঠেছিল, 8 জন, আর আমাদের সিটটাই তারা শেয়ার করছিল আর কি। তো এই দরজার সামনে 8টা সিট মুখোমুখি থাকে না, তো আমরা ওইখানেই ওদের সাথেই শেয়ার করেছিলাম। তো 3, 3, 6, 8 জন, এক্স্যাক্টলি 8 জন শেয়ার করছিল। তারা যাচ্ছিল হচ্ছে আলিপুরদুয়ারের ওখানে, কি জলপাইগুড়ি, ইফ আই এম নট ভেরি রং। কিন্তু ইস্যুটা কি হয়েছে, ওরা উঠতেই যেটা মেন ইস্যুটা শুরু করেছিল আমাদের সাথে, সেটা হলো গিয়ে ওরা বলছিল যে আমাদের যে লাগেজগুলো ওপরে রাখা আছে সেগুলোকে নিচে নামিয়ে দিতে। বললাম যে ঠিক আছে, অসুবিধা নেই, সবই নিচে নামিয়ে দেবো, কিন্তু আগে আপনাদের লাগেজগুলো দিন, আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি। আর আমি একটু হাইটেও লম্বাও ছিলাম, তো কি হয়েছে, তো আমি বললাম যে আপনি আমাদেরকে দিন, আমি হেল্প করে দিচ্ছি। ফেয়ার এনাফ, এখানে ভুল কিছু নেই। তা আমি তাই করলাম, আমি জাস্ট আমাদের লাগেজগুলোকে সরিয়ে ওদের লাগেজগুলোকে ওখানে অ্যাডজাস্ট করে দিলাম। আর ওদের যা যা ছোটো ছোটো লাগেজ ছিল সেগুলো ওরা নিজেরাই সিটের তলায় ঢুকিয়ে নিয়েছে। এখন অবধি সব কিছু ভালো যাচ্ছে, সব কিছু ফেয়ার এনাফ। এবার আসছে আসল গল্পটা। তো গল্পটা কি হলো, সেটা হলো, একটু বসে বলতে হলো, অনেকটা গল্প তো আসলে। সেটা হচ্ছে যে ওরা একটু বসা নিয়ে একটু অশান্তি ক্রিয়েট করছিল। দেখো, কথা হচ্ছে সিটার সিট, যারা হলদিবাড়ি ট্রাভেল করেছো তারা তো ডেফিনেটলি ব্যাপারটা জানো, খুব ছোট হয়। এখন সেটা তো আমাদের দোষ নয়, এখন যে ট্রেনটা বানিয়েছে তাদের দোষ। তাহলে ওরা 6 জনের বসার জায়গা করা উচিত হয়নি, ওটা 4 জনের করা উচিত ছিল। এখন করেছে তো করেছে, আমরাও ট্রাভেল করছি, তা আমাদেরকেও তো বসতে হবে। অ্যান্ড আমার শাশুড়ি আর শালার কালকে শরীর ভীষণ খারাপ ছিল, ওয়েদার চেঞ্জ হচ্ছে, বিভৎস খারাপ ছিল। তো এখন সেটা কথা না, বিভৎস খারাপ ছিল, সিট টাকা দিয়ে কিনেছি, রিজার্ভ সিট, বসেই যাব, তাই না? স্টিল ঠিক আছে, ফেয়ার এনাফ, আমরা অনেক অ্যাডজাস্ট করেছি। ওরা যারা আমাদের সাথে ট্রাভেল করছিল সো কল্ড, তো তারা অনেক রকম একটু হিন্ড্রেন্স ক্রিয়েট করছিল। কিরকম হিন্ড্রেন্স? ওরা সিটের উপর পা তুলে বসে আছে, ওরা বাবু হয়ে বসে আছে, ওরা ছড়িয়ে বসে আছে, খাচ্ছে সিটের ওপর, সব কিছু করছে। মানে ডেসপাইট দ্য ফ্যাক্ট আরও 4টে লোক কিন্তু ওদের সাথে ট্রাভেল করছে, ডেসপাইট দ্য ফ্যাক্ট আমরা কিচ্ছু বলিনি সকাল থেকে, বিকজ আই বিলিভ যে ঠিক আছে, এত দূর ট্রাভেল করছি, 12 ঘন্টার ট্রাভেল, 10 ঘন্টার ট্রাভেল, আমরা অ্যাডজাস্ট করে ঠিক চলে যাব, কোনো অসুবিধার কিছু নেই এখানে। ভাই, অ্যাডজাস্ট তো করতেই হবে, মানুষ হয়ে জন্মেছে, অ্যাডজাস্ট করাটাই তো আমাদের কর্তব্য, তাই না? কিন্তু এখন কথাটা এটা হলো যে আমরাই একা কেন অ্যাডজাস্ট করবো, অ্যাডজাস্ট ওদেরও করা উচিত ছিল। মানে ইনফ্যাক্ট ওদেরকে 2-3 জন এসে বলেও গেল যে দিদি আপনারা এইভাবে বসে আছেন কেন, এই দেখুন 2টো ছেলে তো দাঁড়িয়েই যাচ্ছে। মনে হলো না সেটা খুব একটা বেশি ওরা গুরুত্ব জানালো, যাকে সেটা হলো। তখন বাজে বিকেল 4টে নাগাদ, আমার শালাবাবু তার দাঁড়িয়ে থাকতেও পারছিল না, ওরও ভীষণ বললাম না শরীর খারাপ হচ্ছিল। তো ও কী করলো, বললো যে অভিষেক আমি তাহলে কি একটু বসি। আমি হ্যাঁ বস, মানে আমাদের তো সিট আমাদেরকে বসতেই হবে, কি পানিশমেন্ট নাকি আমাদেরকে এবার দাঁড়িয়ে যেতে হবে? তো যাই হোক, ও কি বসলো, ওরা তো মানে বলছি যেটা বাবু হয়ে বসে আছে, নামাচ্ছেই না।
তো এখন শালাবাবু বসতে গেছে, তো এখন সেটা নিয়ে ওরা একটা ম্যাসিভ সিন ক্রিয়েট করলো, ম্যাসিভ, মানে ভাবতেও পারবে না। এখন আমার শালাবাবুর বয়স জাস্ট 21, ভীষণ ও ঠান্ডা ছেলে জানো তো, উনি অত মুখের ওপর কথাও বলতে পারে না। এখন কথা বলতে পারেনি, ওকে জাস্ট কোনো রকমে কোনায় ঠেকেও বসে থাকতে হয়েছে। তো এইভাবে মোটামুটি আমাদের গন্তব্যে আমরা সবাই স্ট্রাগল করে পৌঁছচ্ছি। ঠিক হঠাৎ জানি না কি হলো, ওদের মধ্যেই একটা মহিলা, তিনি নাকি সোকল্ড একজন স্কুলের টিচার। তো আমরা স্কুলের টিচার মানে কি খুব রেসপেক্টেড একটা পার্সন, তাই তো? হঠাৎ চিৎকার করে বলছে আপনাদের লাগেজগুলো একদম ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত ছিল। আমরা মানে নেমেই যাচ্ছি, এবার লাগেজগুলো ছুঁড়ে দেওয়া আমরা বুঝতে পারলাম না এক্স্যাক্টলি কি উনি বলতে চাইলে। তা আমি জাস্ট ভদ্রভাবে জিজ্ঞেস করলাম যে ম্যাম আপনি কেন এরকমভাবে কথাটা বললেন, মানে কি এমন অন্যায় করেছি যে আপনাকে এটা বলতে হয়েছে যে লাগেজগুলো ছুঁড়ে ফেলে দেওয়া উচিত ছিল? মানে আপনারা তো কোনো অসম্মানজনক কথাও আপনাকে বলিনি, কি আমরা পুরো সিটটা অ্যাডজাস্ট করে এসেছি যে পুরোটা জায়গা নিয়ে আমরা বসে আছি, সেরকমও তো নয়। তো হঠাৎ আপনি রেগে গেলেন কেন? এখন মানুষের রাগ সেটা কি আর বলে আসে ভাই? নেচার স্কলার রাগ হঠাৎ করে চলে আসে, আটকানো যায় না, তাই তো? চলো মানলাম, আমিও রেসপেক্ট করলাম ব্যাপারটা, উনি কোনো একটা বিষয় রেগে গেছেন, কিন্তু কেন রেগেছেন সেটা এখনো আমাদের কাছে ভ্যালিড নয়। কি পুরো ট্রেনের কম্পার্টমেন্টে যে কটা লোক ট্রাভেল করছিল, যদি আমাদের সাথে 50টা লোক ট্রাভেল করে থাকে, সবাই অবাক হয়ে গেছিল যে হঠাৎ উনি চিৎকার করে উঠলেন কেন অ্যাট দ্য টাইম অফ আমরা যখন নেমে যাচ্ছি। এবার সেই চিৎকার শুরু হয়ে গেল, চিল চিৎকার। আমরা জাস্ট জিজ্ঞেস করলাম আরে আপনি চিৎকার করে যাচ্ছেন কেন একভাবে? আরে ভাই কি মুশকিল রে বাবা। এবার সে তো নানান রকম মানে গালিগালাজ করছে, এই করছে, মানে অল অফ আ সাডেন, মানে কোনো কিচ্ছু তর্ক কিচ্ছু হয়নি তার সাথে, উনি জাস্ট ওনার মতন করে উনি বিভৎস চিৎকার করে যাচ্ছেন। দিয়ে চিৎকার করতে করতে হঠাৎ দেখে আমার বউয়ের ওপর চিৎকার করে দিল। আরে আমার বউ কি করলো মাঝখান থেকে? ও কেন, মানে ওকে লিটারেলি ও সিটে বসতে গেছিল, ধাক্কা ফাক্কা মেরে সরিয়ে দিয়েছিল ওরা লিটারেলি। তাতে দুটো বয়স্ক লোক ট্রাভেল করছিল, 3টে মহিলা ট্রাভেল করছিল, 2টো বাচ্চা মেয়ে ট্রাভেল করছিল। এবার আমি ভাবছি আরে আপনাদের সাথে 2টো বাচ্চা মেয়ে, আপনাদের মেয়ে ট্রাভেল করছে, আপনি এমন কেন বিহেভ করছেন যেখানে আপনার মেয়ে জিনিসটা শিখছে? মানে আমরা কতবার ওনাকে ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করছি, বাট মানে দেখলাম আর কি, মানে কোনো সময় ঠান্ডা কথা আর কি বোঝে না মানুষ। এবার ট্রেনের বেশ কিছু বৃদ্ধা মানুষ ছিল, তাদের আমাদেরকে অনেকটা হেল্প করেছে। হঠাৎ করে উনি বলতে শুরু করলো কলকাতার লোক নাকি খুব খারাপ। আরে কলকাতার লোক খারাপ মানে? এবার আমি বললাম ওরা জলপাইগুড়ি না হলে আলিপুরদুয়ারে ট্রাভেল করছিল, তো ওরা বলছে এখন হঠাৎ করে যে আমরা নর্থ বেঙ্গলের লোকের অনেক অ্যাডজাস্ট করে চলি, আপনারা কলকাতার লোকেরা খুব খারাপ। আবার 50টা 100টা লোক ট্রেনের অলরেডি ট্রাভেল করছে, হঠাৎ করে তারা এটা শোনে যে কলকাতার লোক নাকি খুব খারাপ। আরে আমরা খারাপটা কি করে হলাম? আমরা তো জাস্ট ট্যুরিস্ট, আমরা এখানে আসি, ঘুরি ফিরি, আনন্দ করি, বাড়ি চলে যাই। মানে এখানে খারাপ ভালো তো জায়গাটা আমি বুঝতেই পারলাম না, সেগুলো এত ভদ্র করে বোঝানো হচ্ছে। এবার কিন্তু মানুষ তো বোঝার লোক নয় আর কি, তারা তো কি বলবো, যতক্ষণ না তাদের পয়েন্টটাকে তারা প্রুফ করতে চাইছে ততক্ষণ তারা চিৎকার করে গেল। এবার ওই আর কি, শরীরে তো ভদ্রলোকের রক্ত বয়, সে শেষে আর কি আমরাই ক্ষমা চাইছি যে আমি জানি আমরা কোনো ভুল করিনি, স্টিল যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দিন দিদি। এইভাবে বলেও আটকানো যাচ্ছে না, জানেন তো, লাস্ট অব্দি। কমপ্লেন করছি না, পরনিন্দা পরচর্চাও করছি না, ব্যাঙ্গালোরে থাকি, এখন সমস্যাটা হচ্ছে হঠাৎ করে কলকাতায় ট্রাভেল করছি, আফটারঅল তো ক্যালকেশিয়ান। একটু খারাপ লাগলো এই আর কি। আমার কোনো কমপ্লেন নেই জলপাইগুড়ি বা তো নর্থ বেঙ্গলের লোকেদেরকে নিয়ে, তারা ভীষণ ভালো, আমার প্রচুর সাবস্ক্রাইবার আছে, ইনফ্যাক্ট আমরা অনেক সাবস্ক্রাইবারের সাথে কমেন্টও কথাও হয় আমার তাদের। কিন্তু মানুষ তো আসলে বুঝতেই পাচ্ছেন, মানে এখন পুরো গোটা পৃথিবীতে 500 কোটি লোক যদি থাকে, 500 কোটি লোকের মধ্যে তো কোনোদিন বলতে পারবো না যে 500 কোটি লোকই খুব ভালো। ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে সংসার, সবই বুঝতে পারছি। কিন্তু কালকে আমাদের লাকটা একটু খারাপ ছিল যে আমাদের কালকে ট্রাভেল প্যাসেঞ্জার যিনি ছিলেন তারা একটু আউট অফ লিমিট হয়ে গেছিল, বাট ঠিক আছে, কি করা যাবে, ট্রাভেলার স্পিরিট স্টুডেন্ট টাই আমরা, ব্যাপারটা মাইন্ড করিনি কিছু, একটু খারাপ লেগেছে, বাট হ্যাঁ ব্লগটা যার জন্য করা হয়নি, আমরা একদম ফ্রেশলি আজকে ডে 2 থেকে স্টার্ট করছি। সবাই রেডি হয়ে গেছি অ্যাজ ইউজুয়াল, আমি আর আমার বউ লেট, আমার বউ এখন স্নান করছে, এখন বাজে ঘড়িতে সকাল 9:30। এখান থেকে এখন যাওয়ার প্ল্যান হচ্ছে সেবক মন্দির, তারপর ওখান থেকে সেট হবে এক্স্যাক্টলি আমরা কোথায় কোথায় যাবো। আর আমাদের যিনি গাড়ি চালাচ্ছেন ড্রাইভার সাহেব, সে কিন্তু আমাদের সে পুরনো যিনি গাড়ি চালিয়েছিলেন, হাতি দেখেছিলাম যার সাথে, সেই আছে। তা টিল দ্য টাইম চলো দেখা হচ্ছে। নাও সবার জন্যে
পেয়ারা কত করে? তা আমরা এই বেরোলাম জাস্ট, মানে এই যে জার্নি শুরু করলাম। বেরোনোর কথা তো ছিল 9টার সময়, বাট সামহাউ অ্যাজ ইউজুয়াল দেরি হয়ে গেছে। রেডি হতে গিয়ে একটু তো দেরি হয়েই যায়। তো আমরা এখন বেরিয়েছি, এখন বাজে হচ্ছে 10:30। এখনও শিলিগুড়িতেই টুকটাক এদিক ওদিক মানে এটা ওটা কেনা হচ্ছে, দিয়ে আমরা রওনা দেব। আমাদের প্রথম ডেস্টিনেশন হলো সেবকের কালী মন্দির। ওইখানে আমরা মানে পুজো দিয়ে আজকে জার্নিটা স্টার্ট করব। জেনারেলি এদিকে আসলে ওখানে পুজো দেওয়াটা হয়ই, আর তারপরে ওখান থেকে আমরা এখনও ঠিকঠাক আইটেনারিটা জানি না। যতদূর আমাদের খুব ইচ্ছে আছে যে আজকে 3 চুলে লামাহাটা করে দেন আমরা হোমস্টেতে চেক ইন করবো। তো দেখা যাক, যেহেতু এখানে টাইমটা একটা ব্যাপার সবসময় বলি, তো চেষ্টা করব যাতে টাইমের মধ্যে পুরো আইটেনারিটা করা যায়। বাট আদারওয়াইজ মানে আজকে লামাহাটাটা তো হবেই, তো সেটা করে আমরা তারপরে আমাদের হোমস্টে যেখানে সেখানে ঢুকবো। তো যাই হোক, এইভাবে আমরা আমাদের যাত্রা শুরু করি। প্রচণ্ড জ্যাম, দেখতেই পাচ্ছ, ম্যাসিভ জ্যামে আটকে গেছি। মানে যেখান থেকে রাস্তাটা অ্যাকচুয়ালি স্মুথ মাখনের মতন শুরু হয়ে যায়, আমরা সেখানেই এবারে আটকে গেলাম। খুব ব্যাড লাক, খুব ব্যাড লাক। মানে এখান থেকে এখন মায়ের মন্দিরে পৌঁছাতেই মনে হচ্ছে এখন 1-1.5 ঘন্টার এক্সট্রা লেগে যাবে। এমনি বেরোলাম লেটে, তার মধ্যে একটা ফালতু জ্যামে আটকে গেলাম। বাট কী করা যাবে, এখন জ্যাম। অ্যাকচুয়ালি এখানে রাস্তা তৈরি হচ্ছে, উপরে কিছু একটা মানে কি হচ্ছে আমাদের এখানে ফ্লাইওভার করছে একটা, ঠিক আছে, খুব ফাস্ট কাজ হচ্ছে, সেটা বিশাল ব্যাপার। কিন্তু আমরাও খুব বাজেভাবে আটকে গেছে, আর গাড়ি খুব স্লো হয়ে গেছে। বাট এখন দেখা যাক কখন জ্যাম ছাড়ে, তারপরে গিয়ে আমরা পৌঁছতে পারবো সেবক মন্দির। তারপরে তো পরেরটা জানি না এক্স্যাক্টলি কি হয়ে উঠতে পারবে আজকে সারাদিনে। আমরা যেটা হলো, আমরা আজকে দার্জিলিং পৌঁছচ্ছি মংপু হয়ে। আমাদের প্রথমে ইচ্ছে তো ছিল লামাহাটা যাওয়ার, যেটা আমরা বারবার বলছিলাম। বাট কি হয়েছে না, রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, তোমরা তো দেখলে। অ্যান্ড বিশ্বাস করবে না, শুধু ওইটুকুনি পোর্শন নয়, ওভারঅলই রাস্তাটা প্রচণ্ড জ্যাম। আমি জানি না এটা কি পিক সিজন কিনা, বাট প্রচুর ট্যুরিস্ট, মানে প্রচুর ট্যুরিস্টের ভিড়, বাট এত গাড়ি হয়ে গেছে না, তো ওইটুকুনি রাস্তা দিয়ে যেতে অনেকটা সময় লেগে যাচ্ছিল। এতটা টাইম লেগেছে আমাদের পৌঁছোতে একটা বেসিক স্পট অবধি, যে মানে তারপরে না আর পসিবলই হচ্ছিল না যে আমরা লামাহাটা যাই। কারণ তোমরা সবাই জানো লামাহাটা 4টেতে বন্ধ হয়ে যায়। এবার যেহেতু বন্ধ হয়ে যায়, তার জন্য লামাহাটাতে আমাদের আর পৌঁছানো পসিবল হচ্ছিল না, বিকজ অলরেডি 2:30 বাজে, মানে বেজে গেছে যখন আমরা ওই স্পটটায় ছিলাম। তো তখন আমরা ডিসাইড করলাম যে ঠিক আছে, আমরা তাহলে লামাহাটা যাব না, আমরা ওইখানে অল্প কিছু খেটে আমরা মংপু হয়ে দার্জিলিং পৌঁছচ্ছি। এবার ইন দ্য মিন টাইম এটাও ডিসাইড করলাম যে মংপু দিয়ে মানে মংপুর রাস্তা দিয়ে যেতে যেতে রাস্তায় যা যা সাইট সিইং পড়বে সেগুলো আমরা মোটামুটি দেখব। এখন আমরা জাস্ট ফার্স্ট স্পটে পৌঁছেছি। এই স্পটটা হলো রবীন্দ্র ভবন, মানে মংপুতে রবীন্দ্রনাথের যে বাড়িটা, সেখানে আমরা এসেছি। তো জাস্ট নামলাম, এখন অলরেডি বাকিটা ছবি এগিয়ে গেছে আমাকে ছেড়ে। তো আমরাও যাই রবীন্দ্রনাথের বাড়িটা দেখি কেমন, আর তোমরাও দেখো কেমন।
গাড়ি ঘোড়া, দেখতেই পাচ্ছ পিছনে বাড়িটা। আর এখানে উনি মংপুতে যে টাইমটা এখানে এসেছিলেন সেই টাইমটা এই বাড়িটাতেই বেসিক্যালি থাকতেন। তো অনেক কিছু দেখলাম এখানে বসে, উনি যে কবিতাগুলো লিখেছেন সেগুলোও দেখলাম। এবার দেখে আমরা বেরোচ্ছি, এবার লেটস সি কি হয়। এই রাস্তাটা নেওয়ার একটা মেন কারণই হচ্ছে রাস্তাটা যেহেতু ফাঁকা, কেন আমরাও মানে সন্ধ্যের আগে পৌঁছতে চাইছি। আর যেহেতু আমাদের দার্জিলিং নয়, আমরা বেসিক্যালি থাকছি টুকভারে। তো টুকভার ইজ অলসো 10 কিলোমিটার ফার ফ্রম দার্জিলিং। তো আমাদেরকে বেসিক্যালি সেটার জন্য একটু তাড়াতাড়ি ঢুকতে হচ্ছে, মানে চেষ্টা করছি একটু তাড়াতাড়ি ঢোকার। তো ওটার জন্য আরও তাড়াহুড়ো করছি। এখন এখান থেকে জানি না নেক্সট কোনো স্পটে দাঁড়াবো কি না, যদি রাস্তায় কিছু পড়ে তাহলে ডেফিনেটলি দাঁড়াবো, নাহলে ডিরেক্ট পৌঁছে যাব টুকভার। তো চলো দেখা যাক। কি বলবো, কিছুই বলার নেই। সন্ধে 6টা বাজে এখন, সকাল 10:30টায় আমরা জার্নি শুরু করেছি, আর এখন বাজে সন্ধে 6:30। টুকভার আসার রাস্তাটা না একটু ডিফিকাল্ট, মানে একটু অফবিট, তো রাস্তাটা একটু ডিফিকাল্ট। আমরা সেটা জানতাম না। তো আমরা বেসিক্যালি সুইফট ডিজায়ার নিয়ে নিয়েছিলাম, বাট এই ধরনের রাস্তাতে, অফ রোডিং রাস্তাতে জেনারেলি একটু বড় গাড়ি নিতে হয়। সেই আইডিয়াটা আমাদের একদমই ছিল না, বা কোথাও আমরা দেখিনি, এনারাও আমাদেরকে বলেনি। তো আমরা যেটা করেছিলাম, আমরা সুইফট ডিজায়ার নিয়ে নিয়েছিলাম। আর সেটা না এই রাস্তাটা দিয়ে অফ রোডিং করতে ভীষণ কষ্ট হয়েছে অনেস্টলি বলতে। তো সেটার জন্যে না আমরা পৌঁছোতে অনেকটা দেরি হয়ে গেল। দার্জিলিং থেকে অনেকটা দূরে, অ্যান্ড আসতেও প্রচুর টাইম লাগে। মানে যতই 7 থেকে 9 কিলোমিটার দেখাক, এখানে আসতে প্রায় 8 ঘন্টা 40 মিনিট এক্সট্রা লাগে দার্জিলিং থেকে। বাট কি বলবো, মানে ফ্যাব জায়গা অ্যান্ড ফ্যাব হোমস্টে। আমরা জাস্ট ঢুকলাম, তো একটুখানি জাস্ট ফ্রেশন আপ হয়ে তোমাদেরকে একবার এই মুহূর্তে জায়গাটা কেমন লাগছে সেটা দেখিয়ে দিই। তারপর কালকে সকালে তো ভালো করে হোমস্টেটা দেখাবোই। সবে আমাদের ব্যাগ ঢুকেছে, এখনো আমরা সেটেল ডাউনও করিনি, মানে জাস্ট কোনো রকমে। মা তো ঠান্ডায় পুরো জমে গেছে, কান তব্দ দিয়ে গেছে, বাবুল তো পুরো চুপ। আর তুমি বলো দারুণ, কেমন লাগছে? অসাধারণ। শুধু একটাই সমস্যা, মানে অনেকে এটা এক্সপ্লেন করে না, সেটা হচ্ছে দার্জিলিং টু টুকভারের রাস্তা ভীষণ খারাপ। ছোট গাড়ি নিয়ে প্লিজ আসবেন না, আমরা ভীষণ সাফার করছি। কিন্তু ডেস্টিনেশনটা তুখর সুন্দর। এখন কালকে সকালে দেখাটা বাকি, যে আরো কত সুন্দর জিনিস অপেক্ষা করছে। পেছনে বাড়ি দেবে আমার কমলা লেবুর গাছ, দেখা যাচ্ছে পুরো একদম দারুণ। তোমার পিছনে তো টস টসে কমলা লেবু, টস টস একদম, মানে হাতটা পৌঁছে গেলেই নিয়ে নিতাম। এক্সপিরিয়েন্সটা দুর্ধর্ষ, আর একটা অদ্ভুত একটা বহু ফিল আছে পুরো ক্যাফেটার মধ্যে, মানে পুরো হোমস্টেটার মধ্যে। দ্যাটস দ্য বেস্ট পার্ট। সো ইয়েস, ওভারঅল ইজ টু গুড। এসে গেছে আমাদের চা, আর সাথে গরম গরম পকোড়া। দেখি, কিন্তু এখানে বেশি দাম ছিল 11। ওয়াও, ভীষণ ভীষণ ঠান্ডা। আর এখন আমরা যাচ্ছি, দরজাটায় তালা দেবে না? আমরা এখন যাচ্ছি হচ্ছে খেতে। এইটা দেখ, এই যে বাবুল ওইটাই দেখ, ওকে দেখ,
লুক এট হিম। এই তালাটা একটু দে না রে, দেখছিস? হ্যাঁ, বুদ্ধি দেখো মাথায়। কি ব্যাপার, বাবুলকে খুঁজছে। কি ব্যাপার? হ্যাঁ, বাবুলকে পছন্দ। এ বাবুল ওই দেখ, তোকেই পছন্দ। যাই হোক, আমরা এখন যাচ্ছি খেতে। এখন রাত্রি 10টা বাজে, প্রায় 10টা না, বেসিক্যালি 9:30। বাট আস্তে আস্তে কথা বলছি কেন, সবাই ঘুমিয়ে পড়েছে, বুঝতেই পারছো, হোমস্টে। তো আমরা এই সবাই এখন নিচে নামছি। আর এই খাওয়ার জায়গাটা একবার দেখো, ওয়াও কি সুন্দর। দারুণ, অসাধারণ জায়গাটা, অসাধারণ। আর এইখানে আমাদের সব খাবারগুলো রয়েছে। চলো তাহলে, কি বাবাই, তাহলে কেমন খেলে খাবারটা? অসাধারণ, ভীষণ সুন্দর। মানে হোমস্টের খাবার যেরকম হয় আর কি, বাড়ির খাবার, অর্গ্যানিক ফুড আর কি, দুর্ধর্ষ স্বাদ। এর আগে আমরা শিটংয়ে খেয়েছিলাম আমাদের লাস্ট হোমস্টেতে। ওপরে এটা দেওয়া থাকলো, তোমরা প্লিজ চেক করে নাও, বাট লিঙ্কটা দেওয়া থাকলো। বাট শিটংয়ের খাবার আর এইটার খাবার দুটো কমপ্লিটলি ডিফারেন্ট, অ্যান্ড দুটো সাইমেন্টেনিয়াসলি ভেরি মাচ ডেলিকেট অ্যান্ড ভেরি ডিলিশিয়াস। চিকেনটা মানে নেক্সট লেভেল। এখানে এখন টুকবারে এখন টেম্পারেচার নেমে গেছে প্রায় 7-6। এই চিকেনটা এত ঝাল দিয়ে করেছে, ওরে বাপরে বাপ, পুরো গরম এখন শরীর। তার মধ্যে ভুল করে আমি লঙ্কা চিবিয়ে নিয়েছিলাম, সে লঙ্কার সাইজ দেখো, এই হচ্ছে লঙ্কা। বুঝতে পারিনি, আবেগে পড়ে খেয়ে নিয়েছি। শাশুড়ি বলছে একটু লঙ্কা খেয়ে দেখো, একটু লঙ্কা খেয়ে দেখো, সে চিকেন দিয়ে সেটা ভুল করে আমি খেয়ে নিয়েছি। এখন শরীরের মধ্যে জ্যাকেট ফ্যাকেট আর থাকতে চাইছে না, বিভৎস। উফ, দুর্ধর্ষ। আর কি লাগছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, এই হোমস্টেতে আসার মেজর রিজন হচ্ছে আমরা এত হেকটিক লাইফ কাটাই। এবার সেখানে আমাদের রেগুলার রাতে খেতে খেতে 12টা, 1টা, 2টো কোনো ঠিক থাকে না। আজকে আমরা 9:30টার সময় খেতে বসেছি। ক্যান ইউ বিলিভ দ্যাট? আমি তো অফিস থেকে বেরিয়ে 9:30টার সময়, তখন সন্ধ্যাবেলায় খাই, মুড়ি চানাচুর খাই। এখন আমার 9:30টার মধ্যে আমার ডিনার কমপ্লিট। এখন এক্স্যাক্টলি ঘড়িতে 10টা বাজে, 9:30 বলেছে, আধ ঘন্টার মধ্যে ডিনার কমপ্লিট। এখন আমরা গল্প করছি, জাস্ট আমরা আলোচনা করছি। আর বাই দ্য ওয়ে, এই পুরো এই এরিয়াটাতে আমরা এই 4 জন আছি, আর এই হোটেলের ওনার আর ওনার ওয়াইফ, ব্যাস। আর একটা এই যে ঠায় বসে আছে দারোয়ান, আমাদের সাথী, এও ওনার হোটেলের অ্যাকচুয়ালি, শুধু নির্বাক ওনার। বাট ওভারঅল দ্য প্লেস ইজ অসাম। কালকে সকালটা দেখবো, কালকে সকালটা দেখে এক্স্যাক্টলি জাজ করতে পারবো জায়গাটা কেমন। আবার আফটার, মানে এখন তো অন্ধকারের মধ্যেই দুর্ধর্ষ লাগছে, বাট কালকে সকালটা অ্যাকচুয়ালি বুঝতে পারবো কেমন। সো ইয়া। আর বিনস আর এটার দারুণ লেগেছে সবজি পুরি। সবজির কথা বলেছো? যেটা খাই না সেটা কেন বলবো, বাট স্টিল সবজিটা আমি খেয়েছি। বাট সেটা আমার শাশুড়ি বেশি ভালো রিভিউ দিতে পারবে। হ্যাঁ, কিরকম লাগলো? লেগেছে, মানে কখনো এরকম খাবার খাইনি, কিন্তু নতুনত্ব, খুব ভালো লাগলো। তুই? আমি তো সবজি খাই না, কিন্তু আমার ফার্স্ট টাইম সবজি কেমন হলো না, কিছু ভালো কিছু খেলাম জীবনে। সবজি লাভার আমি হয়ে গেলাম কিন্তু পাহাড়ের জন্য। হ্যাঁ, এটা একটা মজার গল্প বলি। আমার শালাবাবু যেটা বললো আর কি, তো ওকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুই সবজি খাস না কেন, সবজি খাস না? তখন বলেছে আমি প্রচণ্ড সবজি খেতে ভালোবাসি। তোর দিদিরা জিজ্ঞেস করছে কি সবজি খেতে ভালোবাসি, বলে কেন, ফুলকপি ভাজা। আমার শালাবাবুর কাছে এতদিন ফুলকপি ভাজা ছিল প্রচণ্ড পরিমাণে একটা ভালো ডিলিশিয়াস সবজি। সেই ছেলে আজকে বিনস, শিম যা পাচ্ছে খেয়ে যাচ্ছে। তাহলে জাস্ট তোমরা বুঝে নাও যে জিনিসটা কতটা ডিলিশিয়াস, কিচ্ছু এখানে বলার নেই।